আজকে ক্লাসে যে অঙ্কগুলো দেখানো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এমটিএস পরীক্ষার জন্য। যারা আগামী এমটিএস পরীক্ষা দেবে তাদের জন্য এই অঙ্কগুলো অ্যাকচুয়াল বলতে পারো সাজেশান। তো কিভাবে প্রত্যেকটা অঙ্ক তুমি দেখার সাথে সাথে উত্তর করবে তার বিভিন্ন রকম শর্ট ট্রিক্স এবং টিপস কিন্তু তোমাদের দেখানো হয়েছে। তো দেখতে থাকো আর স্কুল। চলো আমরা দেখে নিই প্রথম অঙ্ক কী আছে। তো এখানে আমরা ৩৬ দাগের এই প্রশ্নটা দেখব। ৩৬ দাগের প্রশ্ন আছে, দেখো ৩৬ দাগ থেকে অঙ্ক প্রশ্ন শুরু। আমরা প্রথম ২৫টা জেনারেল স্টাডিজ করলাম, তারপর ৩৬ থেকে অঙ্ক প্রশ্ন সমাধান করব। ওকে, চলো আমরা ৩৬ দাগের অঙ্ক দেখি কী আছে। যে বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৫০, ৭৭৫, ১২৫০কে ভাগ করলে প্রতিবারই একই ভাগশেষ থাকবে, তা হলো ২৫, ১৫, ৫০ আর ৩০। তো এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো তুমি একটা জিনিস মনে রাখবে, এই যে ৬৫০ আছে না আর ৭৭৫ আছে, এই দুটো তোমরা বিয়োগ করবে। দেখো আমি তুমি যে ক্লাসটা দেখছো তোমার স্ক্রিনের ডান সাইডে আমি অঙ্কগুলো করে দিচ্ছি, সেগুলো সবাই দেখবে। অঙ্কগুলো সব এবার থেকে ডান সাইডে কিন্তু করে দেবো, একদম সাদা মানে ফাঁকা জায়গায় করে দিচ্ছি। দেখো ৭৭৫, এখানে আমরা ৭৭৫ লিখলাম 775। এর থেকে এই যে ৬৫০ আছে না, এই যে ৬৫০, এই ৬৫০টা আমরা বিয়োগ করব। ৬৫০ বিয়োগ করলে কত থাকবে? তো ৫ করতে ৫, আর ৫ আর কত হলে ৭, ২ হলে ৭, আর ৬ আর কত হলে ৭, ১ হলে ৭, অর্থাৎ ১২৫ থাকবে। যে এই জায়গায় যে ১২৫০ আছে, ১২৫০ আর ৭৭৫, এটা কিন্তু আমরা বিয়োগ করব। তাহলে আমাদের কত হবে দেখো, ১২৫০ বিয়োগ ৭৭৫, 775। তো এটা বিয়োগ করলে হয়ে যাবে ৫ আর কত হলে ১০, ৫ হলে ১০ হাতে ১, ৭ রেখে ৮, ৮ আর কত হলে ১৫, ৭ হলে ১৫ হাতে ১, ৭ রেখে ৮, ৮ আর কত হলে ১২, ৪ হলে ১২, অর্থাৎ ৪৭৫। আর এবার এই ১২৫০ আর এই ৬৫০ বিয়োগ করব। ওকে, তাহলে ১২৫০ বিয়োগ ৬৫০, এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? তাহলে হয়ে যাবে কিন্তু ৬০০। এবারে আমরা কি করব, এই তিনটি গসেও করব। গসেও করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাবে। ওকে, তো আমরা এই ভাগ পদ্ধতি গসেও করি, তাহলে আমাদের প্রক্রিয়াটা সহজ হবে। 125 আর 475, তো এটাকে যদি আমরা 4 দিয়ে দিই তাহলে 500 এসে যায়, তাহলে আমরা 3 দিয়ে দেবো। 3 দিয়ে দিলে হয়ে যাবে 375। ওকে, 375 যদি হয় তাহলে আমার থাকবে ৫ ৫ বলে ০, ৭ আর কত হলে মানে এখানে ১০০ থাকবে। ওকে, ১০০ থেকে আমরা ১২৫ দিয়ে দেবো এখানে, তাহলে একবার দিলে আমরা ১০০ পাবো, আর এখানে আমরা ২৫ করবো, তাহলে এখানে আমরা ১০০ দেবো। তাহলে দেখো ৪ ২৫ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কিন্তু আমরা ২৫ পেয়ে গেলাম। এবার আমরা এই ২৫টা এখানে দিই, এই যে ৬০০ আছে না, ৬০০টা এখানে দেবো। তাহলে ২৫ এককে ২৫, ২৫ দিনও ৫০ পাবো। তাহলে এখানে ১০ থাকবে, এখানে ০ নেমে যাবে, আর ৫ আর ১ ৬, এখানে বিয়োগ করলে তো এখানে ১০০ হয়ে যাবে। তো ৪ ২৫ ১০০। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি ২৪। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি বলতো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ২৫, অর্থাৎ গসেগু যেহেতু ২৫ বার করেছি, তাই এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ২৫। তাই আমরা কিন্তু এখানে সঠিক উত্তর করব কিন্তু ২৫। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কী আছে সেটা দেখব। আমরা এই জায়গাটায় যে প্রশ্নটা আছে দেখো, ৩৭ দাগের প্রশ্ন আছে, আমরা ৩৭ দাগের প্রশ্ন করব। প্রশ্ন আছে এ, বি এবং সি ব্যক্তিগতভাবে কাজ করার সময় একটি কার্য যথাক্রমে ২০, ৫ ও ৪ দিনে সম্পন্ন করে। যদি তারা সবাই মিলে ওই কাজটা সম্পন্ন করে মানে একসঙ্গে, তবে কাজ করতে কতদিন মানে তবে ওই কার্য কতদিনে সম্পন্ন হবে। তো তুমি এটাকে কিভাবে সমাধান করবে? দেখো এখানে তুমি এই যে ২০, ৫ আর ৪ আছে না, এর লসাগু করবে। ২০, ৫, ৪-এর লসাগু কত হবে? ২০, ৫, ৪-এর লসাগু হয়ে যাবে কিন্তু ২০। তো চলো আমরা এই জায়গায় যে পরিষ্কার জায়গা আছে, এখানে এই যে জায়গাটায় আমরা কিন্তু এই অঙ্কটা সমাধান করব। তার জন্য এই জায়গাটা যেটা আছে সেটা কিন্তু আমরা একটু মুছে নেব। মুছে নেওয়ার পরে কিন্তু আমরা অঙ্কটা করব। ওকে, তো তো দেখো এই জায়গাটায় আমরা অঙ্কটা করছি, দেখে নাও। তাহলে এখানে ২০, ৫ আর ৪-এর লসাগু হিসাবে ২০। তাহলে এর সময় লাগছে কত? এ লাগছে কিন্তু ২০কে আমরা ২০ দিয়ে ভাগ করলে মানে ২০ ভাগ ২০, তাহলে হয়ে যাচ্ছে ১। তাহলে এর লাগছে কিন্তু ১। আর এবারে ২০ ভাগ এই যে ৫ আছে বি, তাহলে ২০ ভাগ ৫, তাহলে বিল লাগছে কত? বিল লাগছে কিন্তু ৪। ওকে, এবারে সি কত লাগছে? ২০, সি কিন্তু ৪ দিন, তাহলে এখানে ৪ দেব। তারপরে
20কে 4 দিয়ে ভাগ করলে 20কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তাহলে সিল লাগছে কিন্তু 5 দিন। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় একটা জিনিস আমরা বুঝবো, এখানে এ বি সি এগুলো কিন্তু 1 4 5 ইউনিট করে করলাম, মানে এক এক দিন কিন্তু এ কতটা করবে, বি কতটা করবে, সি কতটা করবে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই 1 ইউনিট 4 ইউনিট আর 5 ইউনিট, তাহলে কত হচ্ছে 4 আর 5 9, 9 আর 1 10। এখন এখানে বলেছে সবাই মিলে, তবে ওই কার্য কতদিনে সম্পন্ন হবে, সবাই মিলে কাজ করলে কাজটা কতদিন শেষ হবে। তাহলে তাহলে মোট কাজ হচ্ছে 20 ইউনিট, এখানে তোমরা দেখতেই পাচ্ছ মোট কাজ হচ্ছে 20 ইউনিট। তাহলে একদিন যদি 10 ইউনিট করে তাহলে 20 ইউনিট করতে কতদিন সময় লাগবে, তাহলে 20/10, তাহলে হয়ে যাবে কত, 2 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 2 দিন। এখানে যে অপশান আছে 2, তো 2 হবে কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। এবার পরের প্রশ্ন দেখবো, তবে এই জায়গাটায় আমরা একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে আমরা কিন্তু পরের প্রশ্ন দেখবো কী আছে। আমরা 38 দাগের প্রশ্ন দেখব। তোমরা নিশ্চিত দেখতে পাচ্ছ স্ক্রিনের বাম পাশে, স্ক্রিনের বাম সাইডের প্রশ্ন দেখতে পাচ্ছ 38 দাগের প্রশ্ন। আমরা 38 দাগের এই প্রশ্নটা দেখব, কোনো সংখ্যা 13% সংখ্যাটির 1/10 চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত। তা কোনো সংখ্যার 13%, অর্থাৎ আমি যদি সংখ্যাটা এই 400 ধরি তাহলে আমরা কি করতে পারি, যদি সংখ্যাটা আমি 400 ধরি তাহলে 400 13%, ওকে, 400 13% মানে কত, 13/100। তাহলে এই 100 এই দুটো শূন্য কেটে গেলে এখানে থাকে 52। আবার যদি আমার যদি এখানে বলেছে সংখ্যাটির 1/10%, সংখ্যাটির 1/10, তাহলে 400 1/10 কত, 400 1/10, তাহলে 400 গুণ 1/10, তাহলে এই শূন্য, তাহলে এখানে কিন্তু হচ্ছে 40। ওকে, তাহলে এখানে কিন্তু হচ্ছে 52 আর এখানে হচ্ছে 40। তাহলে এখানে বলছে যে কোনো সংখ্যার 13% সংখ্যাটির 1/10 চেয়ে 12 বেশি। তাহলে দেখো এখানে 52 আর এই 40 তুমি বিয়োগ করো, তাহলে পেয়ে যাচ্ছে কত, 12। দেখো 12 বেশি হচ্ছে। তাহলে 400 13% হচ্ছে 52, 400 1/10 হচ্ছে 40। তাহলে 52 থেকে 40 বিয়োগ করলে 12 বেশি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তো হবে 400। তো চলো আমরা 39 দাগের প্রশ্ন দেখি। এবার আমরা 39 দাগের এই প্রশ্ন দেখব। একটি সংখ্যার 25% এর সঙ্গে 150 এর 30% যোগ করলে যোগফল 75 হয়, তাহলে সংখ্যাটি কত। তো এই অঙ্কটা তুমি কীভাবে করবে, তো দেখো 150 এর 30% সমান কত, 150 এর 30% মানে 3 × 45, অর্থাৎ 45 হবে হচ্ছে 150 এর 30%। বলেছে এর মানে একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150 এর 30% যোগ করলে তবেই 75 হবে। তাহলে আমি কি করব, যেহেতু যোগফল 75 হবে তাই আমরা 45 সঙ্গে এই 75টা যোগ করে দেব। যোগ করলে কত হবে, 5 5 10 শূন্য হাতে 1, 4 একে 5, 5 আর 7 12, অর্থাৎ 120 হবে। তাহলে কিন্তু এই যে একটি সংখ্যার 25%, তাহলে একটি সংখ্যার 25% মানে সংখ্যাটা কত, সংখ্যাটা হয়ে যাবে কিন্তু 120। আশা করি বুঝতে পেরেছো। 120-র 25% সঙ্গে 150 এর 30% যোগ করলে তবেই কিন্তু 45 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 40 দাগের প্রশ্ন আছে, দেখো বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীতে 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে, 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। ওই শ্রেণীর মোট কতজন ছাত্রী উভয় বিষয়ে ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। তো কিছুই না, এটা একদম সহজ অঙ্ক। কীভাবে তুমি সমাধান করবে দেখো, এই ডান সাইডে আমি অঙ্কটা করে দিচ্ছি। দেখো 46% ছাত্রছাত্রী অঙ্কে, তাহলে এখানে 46 যেহেতু ফেল করে, তা ফেল নিয়ে কিন্তু আমি কিন্তু আলোচনা করব। 46 ফেল করে আর 29% ইংরেজিতে ফেল করে, তাহলে এদের যোগ করব। যোগ করলে যেটা হবে তার থেকে দেখো 25% ছাত্রী, এখানে বলছে 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তার মানে ফেল নিয়ে আমি আলোচনা করছি, তো এর মধ্যে তো ফেলই আছে, তাহলে এই 25টা কিন্তু বিয়োগ করে দেবো। ওকে, এটা কিন্তু আমার বেরিয়ে যাবে। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেস থেকে তুমি 100 থেকে এই পুরো প্রসেসটা বিয়োগ করো, তাহলে কিন্তু তোমার সঠিক উত্তর বেরিয়ে যাবে। ওকে, তো 100 বিয়োগ আমরা কি করব, এই 29 আর 46 কত হয়, 9 6 15 5 হাতে 1,
2 একে 3, 3 আর 4 7, 75, 29, 46 আর 29 হয়ে যাবে কিন্তু 75। 75 থেকে যদি আমরা 25 বিয়োগ করি তাহলে থাকবে কিন্তু 50, তাহলে এখানে আমরা পাবো 50। পুরো সিস্টেমটা কিন্তু শতকরা শেষে হবে শতকরা। তো এখানে কিন্তু হবে শতকরার সংকেত, অর্থাৎ এখানে কিন্তু 100 থেকে 50 বিয়োগ করলে কিন্তু 50%। ওকে, এর সঠিক উত্তর হবে কিন্তু 50%। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু ডির দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু এসব সমাধান করা যায়। আমরা চলে যাবো অ্যাকচুয়ালি দাগের এই প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। অ্যাকচুয়ালি দাগের প্রশ্ন আছে, দেখো একটি মোটর গাড়ির চালক ঘন্টায় 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, তবে গন্তব্যস্থলে দূরত্ব কত? দেখো 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে 20 মিনিট দেরি হয়, 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। ঠিক আছে, তো এই অঙ্কটা তুমি কিভাবে করবে? দেখো আমি এই সাইডে করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে দেখতে থাকো আর এডুকেশন স্কুল। এরকম যদি আরও ভালো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই 85 39 82 506 এই নাম্বারে ফোন করো। অঙ্কে যারা দুর্বল, একেবারে কিছুই পারো না, একবার ফোন করে দেখো, তুমিও কিন্তু অঙ্কে অনেক কিছু বুঝতে পারবে এবং অনেক অঙ্ক তুমি জানতে পারবে। তো অ্যাকচুয়ালি দেখের অঙ্ক আছে, দেখো এক মোটর গাড়ির চালক ঘন্টায় 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয় এবং 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। তার গন্তব্যস্থলের দূরত্ব কত? তোমাকে গন্তব্যস্থলের দূরত্ব নির্ণয় করতে হবে। গন্তব্যস্থলের দূরত্ব নির্ণয় করা এখান থেকে আমি তোমাদের আজকে যেভাবে শেখাই দেবো, সারা জীবনে তোমরা ভুলবে না। শুধু একটা সূত্র ইউজ করবে। সেই সূত্রটা দেখো, সব ক্লাসে আমি বলি না, তো এই ক্লাসে আমি বলে দিচ্ছি। দেখো সেই সূত্রটা কিন্তু খুবই সোজা সূত্র, এ বি বাই এ মাইনাস বি ইন্টু টি। ওকে, এই কিন্তু সূত্রটা তোমরা ভালো করে জেনে নেবে। এরকম অঙ্ক থাকলে সূত্র হয় এই যে। এবার আমরা এ ধরবো কোনটা? বড়টা সবসময় এ ধরলে হয়, আর ছোটোটা হচ্ছে সবসময় বি ধরতে হয়। তো এখানে 80 কিলোমিটার এটা হচ্ছে বড় আছে আর 60টা হচ্ছে ছোট আছে। তাহলে আমরা কি করব? 80 বড় এ ধরবো আর 60 হচ্ছে বি ধরবো। তাহলে আমরা এখানে লিখব কি 80 ইন্টু 60, আর 80 বিয়োগ 60 তার মানে এখানে কত হবে 20, ইন্টু টি কত? টি দেখো 20 মিনিট দেরি হয় আবার 10 মিনিট আগে পৌঁছায়। এই যে বিপরীত জিনিসটা আছে, প্রথমে দেরি হচ্ছে তারপরে আগে পৌঁছাচ্ছে, তো এই বিপরীত জিনিসটা আছে, তাই তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে। 20 আর 10 যোগ করলে কত হবে? 30 মিনিট। 30 মিনিট যেহেতু আছে, এটা আমরা এগুলো সব আমরা ঘন্টায় প্রকাশ করছি, তাই আমরা এখানে 60 দিয়ে ভাগ করবো 30 মিনিটটাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 30 আর 60 কাটলে হয়ে যাবে 2, আর 2 আর এই 60 কাটলে হয়ে যাবে 30। ওকে, আর এই যে 20 আর এই যে 80 এটা কাটলে হয়ে যাবে 4, তাহলে 4 আর 30 যদি আমি গুণ করি তাহলে হয়ে যাবে 120। তাহলে গন্তব্যস্থল দূরত্ব কত? একদম সহজেই বার করে দিলাম, 120 কিমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সুন্দরভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 42 দাগের প্রশ্নে চলে যাব। 42 দাগের প্রশ্ন আছে, দেখো পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 9, 8, 10, 12। তো দেখো এই যে অঙ্কটা পড়েছে, এই অঙ্কটা একদম সহজ, কোনো অঙ্ক করা লাগে না। ঠিক আছে, তো তুমি মনে করো পরপর যেহেতু বলেছে পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8 হলে, এই যে গড় 8 বলেছে, তাই তোমার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য সবসময় 10 হবে, সব সময় 10 হবে। ঠিক আছে, পরপর 6 বিজোড় সংখ্যার গড় 8 হলে, ঠিক আছে, গড় বলা আছে, তাই তোমার এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 10 হবে। তুমি মনে করো 5-এর থেকে তুমি গুনছো, 5 একটা বিজোড় সংখ্যা, তাহলে তুমি গোনো। দেখো তোমাকে আমি বলে দিচ্ছি, 5 একটা বিজোড় সংখ্যা, তাহলে এখানে 5 দাও, তারপরে যোগ 7 দাও, যোগ, আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি। দেখো 5, 7, 9, এরম করে তোমার শেষে কত আসবে? 5, 7, 9, শেষে কিন্তু আসবে 9-এর পরে 11, 11-র পরে আসবে 13, 13-র পরে আসবে হচ্ছে 5, 7, 9, 11, 13, কটা হলো? 5টা, তারপরে আসবে কিন্তু 15। এই কিন্তু পরপর 6টা বিজোড় সংখ্যা। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6টা বিজোড় সংখ্যা। তা তোমার এখানে যেহেতু শেষে হচ্ছে বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, তাই 15 বৃহত্তম সংখ্যার, 5 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এই দুটি বিয়োগ করে 10 আসবে। তুমি যেভাবে ধরবে না কেন তোমার কিন্তু এর উত্তর 10 আসবে। ওকে, তাই এর সঠিক উত্তর হবে কিন্তু 10। তুমি XYZ যেভাবে ধরবে না কেন, এটা কিন্তু সঠিক উত্তর আসবে 10, যেহেতু পরপর 6টি বিজোড় সংখ্যার গড় বলেছে। তাই আমরা চলে যাবো 43 দাগের প্রশ্নে। 43 দাগের প্রশ্ন কী আছে? তুমি 5 না ধরে তুমি 11 থেকেও ধরতে পারো। 11 থেকেও 6 নম্বর বিজোড় সংখ্যা যেটা হবে সেটার থেকে ছোট সংখ্যা 11 হবে, সেই 11 বিয়োগ করে দেবে, দেখবে 10 আসবে।
আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাবো 43 দাগের এই প্রশ্নে। 43 দাগের প্রশ্ন দেখব, তবে এখানে প্রশ্ন যেটা আছে সেটা পড়বো, তবে তার আগে এই জায়গায় যেটা আছে সেটা আমরা মুছে দিই, একটু মুছে তারপরে আমরা ওই প্রশ্ন মানে প্রশ্নটা পড়ি। তো আমরা আগে মুছে নিই, একটু ওয়েট করবে সবাই। মুছে নেওয়ার পরে আমরা কিন্তু আবার ক্লাসটা অঙ্কটা শুরু করব। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আমরা দেখব 43 দাগের এই অঙ্কটা। 43-র অঙ্ক আছে, দেখো খুব সুন্দর একটা অঙ্ক আছে। 43-র সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 1250 টাকার সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়, সময় কত? কিছু না। এই অঙ্কগুলো আমি তোমাকে চোখের নিমেষে করে দিচ্ছি। দেখো 50, এই যে সুদ কত হচ্ছে 50, তাহলে এই 50 ইন্টু 100, আর নিচে দেবে কি? নিচে দেবে হচ্ছে এই যে 1250 আছে আর 4 আছে সেটাই দেবে, তাহলে তোমার সময় বেরিয়ে যাবে 1250 ইন্টু 4। ব্যাস, তোমার এবার এখান থেকেই টির মান বেরিয়ে যাবে। তো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এই 4 25 করে দাও, একদম সোজা, এই শূন্য আর এই শূন্য কেটে দাও, আর এখানে 5 25 125 করো, আর এই 25 আর এই 25 কাটো, তাহলে 1 বেরোবে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আর এছাড়াও তুমি আরেকটাভাবেও করতে পারো। তুমি মনে করো এখান থেকে যে বছরগুলো আছে 1 আর 2 বছরের মধ্যে যদি তুমি ধরো তাহলেও হবে। 4% হারে মানে কত? 1 বছরে 4% মানে 4 1 4, 4%, অর্থাৎ 1250-কে তুমি কি করবে এবারে? তুমি এবারে 1250-কে 4 1 4, 4% মানে কত? 4% মানে 4/100। তো এটাকে তুমি কি করবে? 4/100 দিয়ে গুণ করে দাও, ব্যাস তোমার উত্তর হয়ে যাবে। এই শূন্য করতে পারো, আর এখানে 5 দিনও 10 করতে পারো, 5 5 25 125 করতে পারো, আর 2 দিনও 4 করতে পারো। 2 দিনও 4 করলে তাহলে 25 দিনও কত? 50। এই 50 টাকা সুদ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি এখান থেকে পেলাম কি? সময় 1 বছর ধরেছিলাম, তাহলে 4% হারে হলে 4% হলে 4 1 4 বছর, তাহলে 4 1 4 হয়, মানে 1 বছর 1%। 1 বছর হলে 4 1 4 মানে 4%, 4% মানে 4/100, 1250 টাকার সুদ বেরিয়ে গেল 50 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তুমি দুইভাবেতে কিন্তু করতে পারো, তবে যেহেতু সময় উত্তর চেয়েছে তাই এইভাবে করলে বেটার। আর যদি তুমি হিসাব ভালো জানো তাহলে এটাও করলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা 43 দাগের প্রশ্ন করলাম, 1 বছরের উত্তর বেরোলেও আমরা যাবো 44 দাগের প্রশ্নে। 44 দাগের প্রশ্ন আছে, দেখো 1300 টাকা লিখিত মূল্যের একটি বস্তুর লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয়, এরপর আবার 8% ছাড় দেওয়া হয়, তবে বস্তুটির বিক্রয় মূল্য কত হবে? একদম সহজে সমাধান করব, তবে তার আগে এই জায়গাটায় যেটা আছে সেটা আমি লিখে নিই, সেটা আমি মুছে নিই, তারপরে তোমাকে কিন্তু এটা দেখাচ্ছি কীভাবে এটা সমাধান করতে হয়। আর এডুকেশন স্কুল সবসময় তোমার হাত ধরতে চাই। তুমি যদি আর এডুকেশন স্কুলে হাত ধরতে চাও তাহলে 85 39 82 506 এই নাম্বারে ফোন করো। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। যত ক্লাস দেখবে ততই কিন্তু তোমরা উন্নতি লাভ করতে পারবে। আমরা 44 দাগের প্রশ্ন দেখব। তো 44 দাগের প্রশ্ন আছে, 1300 টাকা লিখিত মূল্যের একটি বস্তুর লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয়, এরপর আবার 8% ছাড় দেওয়া হয়, তো বস্তুটির বিক্রয় মূল্য কত হবে? তো দেখো খুব সহজে আমি এটাকে সমাধান করব। সেটা হচ্ছে এই যে 1300 আমি লিখে নেবো এখানে। ওকে, প্রথমে আমরা 1300 লিখব, তারপর আমরা গুণ দেব। প্রথমে 10% ছাড় আছে, তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে 10% ছাড় আছে, তো আমরা এখানে 10% ছাড় মানে কত? 90/100 টাকা দেবো। ওকে, ইন্টু, যেহেতু বিক্রয় মূল্য বার করতে বলেছে তাই কিন্তু আমরা করছি 90/10 দিচ্ছি। এখানে যেহেতু দেখতে পাচ্ছ এখানে যেহেতু বিক্রয় মূল্য বার করতে বলেছে তাই আমরা কিন্তু এখানে 90/10 দিচ্ছি। আবার এখানে বলছে পরে আবার 8% ছাড় দিয়েছে, তাহলে এবার 8% ছাড় দিলে কত হবে? 8% ছাড় মানে তোমার এটা 92, তাহলে ইন্টু 92/100। এভাবে কিন্তু এই অঙ্কটা সহজে সমাধান করব। তো এই শূন্য আর এই শূন্য এটা ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু পেয়ে যাব, আর এই শূন্য আর এই শূন্য। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তোমার দাঁড়াবে কত? তোমাকে কিন্তু তোমার এখানে কিন্তু উত্তর হয়ে যাবে, মানে এইটা যদি তুমি গুণ করো তাহলে হয়ে যাবে 107640। যেহেতু তোমার নিচে 10 আছে তাই দুটোর আগে দশমিক এসে যাবে, তার মানে তুমি পাবে কত? 1076.40। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ 1076.40 কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই ছিল কিন্তু 44 দাগের প্রশ্ন। এবার আমরা 45 দাগের প্রশ্নে চলে যাব। তো চলো আমরা 45 দাগের প্রশ্নটা একটু উপরে তুলে নিই। ওকে,
তো 45 দাগের প্রশ্ন আছে দেখো। তো এখানে 45 দাগের অঙ্ক আছে দেখো, একটি পাম্প একটি পাত্র জল পূর্ণ করতে সময় নেয় 2 ঘন্টা। ওকে, পাত্রে একটি ছিদ্র থাকায় জল পূর্ণ হতে 2 × 1 = 3 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি দিয়ে পুরো জলকে নিষ্কাশন করতে তোমার কত সময় লাগবে? তো এখানে কিছু না, 2 ঘন্টা জল পূর্ণ হতে সময় নেয় আর খালি হতে 2 × 1 = 3 ঘন্টা সময় নেয়। তা আমরা সূত্র করব AB/A+B। ঠিক আছে, তো তো A+B করবো না, যেহেতু একটা বেরাচ্ছে আর একটা ভর্তি হচ্ছে, মানে একটা দিয়ে ভর্তি হচ্ছে একটা দিয়ে বেরোচ্ছে, তাহলে আমরা এটা বিয়োগ করবো। ওকে, তো আমরা কিভাবে করব? তো দেখো, আমরা এই যে 2 আছে না, এই 2 গুণ এই 2 × 1 = 3 মানে কত? 3 × 6 = 7/3। ওকে, তাহলে আমরা এখানে পাবো 2 গুণ 2 × 1 = 3 মানে 7/3 বাই কত বিয়োগ, এটা হয়ে যাবে 7/3 বিয়োগ 3 বিয়োগ 2। আশা করি বুঝতে পেরেছো। তাহলে AB/A-B হলো। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এটা সমাধান করতে পারবো। এখানে সমাধান দেখো, 2 গুণ 7/3 আমরা দিয়ে দিলাম। আবার এখানে আমরা পাবো কত? এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 3 হবে লসাগু, এটার লসাগু যে 3, তাহলে এখানে 7 হয়ে গেল। আর এখানে আমরা পাচ্ছি এই বিয়োগটা বিয়োগ দেবো, 3 × 6 হয়ে যাবে। তাহলে এই যা হয়ে যাবে কত? 1/3। তার মানে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো 1/3। ওকে, তাহলে এখান থেকে আমরা খুব সহজে সমাধান করতে পারবো এরকমভাবে। এই সমান সমানের পরে দেখো, এই জায়গাতে কিন্তু করছি আবার সমান সমানের পরে তুমি পাচ্ছ কত? এখানে মানে 7 × 14, 7 × 14/3। আর এই যে এটা উল্টে দেবো, উল্টে দিলে হচ্ছে 3/1 হয়ে যাবে। ওকে, তাহলে এই 3 কেটে গেল, তাহলে 14 × 1 = 14, অর্থাৎ 14 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা সমাধান, তাহলে এখানে আমরা উত্তর পাচ্ছি কত? 14। বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 46 দাগের প্রশ্নে চলে যাই। 46 এর প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। এখানেও সেমভাবে আমরা 46 এর প্রশ্নের সঠিক উত্তর করব। 46 এর প্রশ্ন আছে দেখো, একটি যৌথ ব্যবসায় রাম 4,500 টাকা বিনিয়োগ করলো। রহিম কত টাকা বিনিয়োগ করলে বছরের শেষে তাদের লাভের অনুপাত 3:4 হবে? অঙ্কটা একদম সহজ। রামের সঙ্গে 45,000-কে 3 দিয়ে ভাগ করবে, তাহলে পাবে 1500। ঠিক আছে, তো এই 1500টাকে কী করবে? 1500টাকে তুমি 4 দিয়ে গুণ করবে, তাহলে 4×5 = 60, অর্থাৎ 6000। তো এখানে হয়ে যাবে কিন্তু এর দাগ সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মুখে মুখে কিন্তু করে দিলাম। এখন আমরা 47 দাগের এই প্রশ্নে চলে যাবো। 47 দাগের প্রশ্ন আছে 30 মিনিট একদিনের শতকরা কত শতাংশ? এটা একটা ক্যালকুলেশনমূলক প্রশ্ন। তো এটাকে কিভাবে তুমি সমাধান করে দেখো, এটাকে কিন্তু খুব সহজে আমরা উত্তর সমাধান করব। এখানে যেহেতু বলেছে 30 মিনিট একদিনের শতকরা কত শতাংশ, তাই আমি এটাকে কি করব? দেখো, 30 দেব গুণ 100 দেব, ব্যাস, বাই এবারে দিন রাত হয় কত ঘন্টায়? 24 ঘন্টায়। তাহলে এখানে আমরা 24 ঘন্টা দেবো, 24 ঘন্টাকে মিনিটে প্রকাশ করবো, তাহলে এখানে হবে 60। ব্যাস, এবার আমার অঙ্ক শেষ হয়ে গেল। তো আমি এখান থেকে এই 0 আর এই 0টা কাটতে পারলাম, আর এই 6 আর এই 30 কাটলে হয়ে যাবে 5। ওকে, তাহলে 5 10-কে 50/24, 50/24, এটাকে যদি আমরা আবার 2 দিয়ে কাটি তাহলে এখানে 5 × 10 আর এখানে 12 × 24 হয়ে যাবে। তার মানে এখানে আমরা পাচ্ছি 25/12। এখন 25/12 মানে কত? 12 × 24, 2×1 = 2। ওকে, 2×1 = 2%, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখতে পাচ্ছ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর, 2×1 = 2%। আমরা কিন্তু খুব সহজে এটা সমাধান করলাম। তো 48 দাগের প্রশ্ন চলে যাবো। 48 দাগের প্রশ্ন কী আছে? 48 এর প্রশ্ন। 48 এর প্রশ্ন আছে দেখো, বাড়ি থেকে যাত্রা শুরু করে একটি লোক 15 কিমি/ঘন্টা গতিতে গন্তব্যস্থলে পৌঁছান এবং 10 কিমি/ঘন্টা গতিতে ফিরে আসে। পুরোপুরি যাত্রাপথের গড় গতিবেগ কত? তো এই অঙ্কটা একদম খুবই সহজে সমাধান করা যাবে। তো এটা কীভাবে সহজে সমাধান করা যাবে তোমাকে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা তুমি সূত্র করবে 2AB/A+B। ওকে, তা 2AB/A+B মানে 2 × 15 × 10/A+B মানে 15 আর 10 25। ওকে, তাহলে এখানে তুমি 3×5 = 15 করবে, 5×5 = 25 করবে, 5×10 = 10 করবে। ওকে, 3×6 = 6, 6×12 = 12। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 12 কিমি/ঘন্টা। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ।
এই যে সিদ্ধাক আছে, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 48 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। এবারে আমরা 49 দাগের প্রশ্নে চলে যাব। 49 দাগের প্রশ্ন কী আছে দেখো, 49 দাগের প্রশ্ন আছে দেখো, এটার মান তোমাকে নির্ণয় করতে হবে। এটা কিছুটা করণ নিরসন। কীভাবে করণ নিরসন করবে? ঠিক আছে, আমরা এটা মুছে দিই, মুছে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে করণ নিরসনটা করে দিই আবার। ঠিক আছে, ওকে, চলো আমরা করণ নিরসনটা দেখি কী হবে। এখানে তোমরা একবার দেখে নাও, √2/2 প্লাস √2, এটা সমান সমান কী হবে? √2/2 প্লাস √2, এটাকে আমরা 2 মাইনাস √2 দিয়ে করণ নিরসন করলাম। এখানেও আমরা কিন্তু ওপর নিচে 2 মাইনাস √2 গুণ করে দেবো। ওকে, এবার কিন্তু আমরা এখান থেকে কী করবো? এখান থেকে আমরা দেবো 2√2, আর এখানে √2 গুণ করলে হয়ে যাবে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা ঠিক আবার ওরকমই করব। এখানে যে 2 প্লাস √2 আছে, 2 মাইনাস √2 মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ক্ষেত্রে সেইখানে 2 এর হোল স্কোয়ার, √2 এর হোল স্কোয়ার, সেক্ষেত্রে 2 দ্বিগুণে 4 হয়ে যাবে, -2 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা কি করব? 2 কমন নেব। 2 কমন নিলে এখানে থাকবে কত? √2, আর এখানে থাকবে -1 বাই, এখানে 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, এই 2 কেটে দেবো, তাহলে এখানে থাকবে √2 -1। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু √2 -1। দেখো এখানে কিন্তু যে উত্তর আছে তার মধ্যে সঠিক উত্তর কিন্তু হবে ডি দাগ, √2 -1। খুব সুন্দরভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। ক্লাস 10-এ কিন্তু এরকম করণ নিরসন আছে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। 50 দাগের প্রশ্ন দেখব। তো 50 দাগের যে প্রশ্নটা আছে দেখো, এখানে 50 দাগের প্রশ্ন আছে, এই জায়গাটায় কিন্তু আমরা সমাধান করতে পারবো। 61 নম্বরের গড় 44 এবং 104টি নম্বরের গড় 50। নূতন 4টি নম্বরের গড় কত? তো 100টা নম্বরের গড় হচ্ছে 44। তাহলে আমরা এই সাইটে আমরা কিন্তু সমাধান করছি। দেখো তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে হয়। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। যদি কোনো সাহায্যের দরকার হয়, আর এডুকেশন স্কুলে যদি কোনো সাহায্যের দরকার তাহলে ফোন করো 85 382 এই নাম্বারে। আর এডুকেশন স্কুল তোমাদের হাত ধরে টেনে তুলতে চায়, কিন্তু তোমরা আর এডুকেশন স্কুলের হাত ধরবে কি না তোমাদের বিষয়। যদি তোমরা হাত ধরতে চাও বা এরকমভাবে অঙ্ক সহজে নিমেষে সমাধান করতে চাও, দেখবে অবশ্যই তোমরা পারবে যদি আর এডুকেশন স্কুলের ক্লাসটা করো। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। 85 382 এই নাম্বারে ফোন করো। প্রথম 100টি নম্বরের গড় যে 44 আছে, আমরা 44কে 100 দিয়ে গুণ করবো, 4400 পাবো। ওকে, 4400। 104টি নম্বরের গড় 50 আছে, তো 104টি নম্বরের গড় 50 আছে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? তো এখানে কিন্তু পাবো আমরা 4 5 20, 0 হাতে 2, 5 1 5, অর্থাৎ 520 পাবো। 520, আর এই 0টা বসে যায়। তাহলে দেখো একটা 4400 আর একটা পাচ্ছি 4400, একটা পাচ্ছি 5200। তো আমরা 5200 থেকে এই 4400টা বিয়োগ করে দেবো। ওকে, তো আমরা এখানেই কিন্তু করছি সেটা। এই 5200 বিয়োগ 4400 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি দেখো, তাই এখান থেকে পাচ্ছি কিন্তু 800। ওকে, এবার বলেছে না, তাহলে মোট সংখ্যা এখানে 100টা সংখ্যার গড় পাচ্ছি এটা, আর এখানে 104টি গড় সংখ্যা পাচ্ছি এটা। তাহলে 100টার থেকে 104, তার মানে কি আমরা কিন্তু এখান থেকে যেটা বেশি পাচ্ছি সেটা কিন্তু বাকি 4টি সংখ্যার গড়, বাকি 4টি সংখ্যার মোট পাচ্ছি। তাই বলছে নতুন 4টি সংখ্যার গড় কত? তা 4 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে তোমরা পাবে কত? 200। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 200। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর দেখাবে সঠিক উত্তর 200। খুব সুন্দরভাবে কিন্তু এই প্রশ্নগুলো সহজে সমাধান করা যায়। আমরা 51 দাগের প্রশ্ন চলে যাবো। 51 দাগের প্রশ্ন আছে দেখো, 300 এর 20% এর 25% সমান কত? 300 এর 20% কত? 300 এর 20% মানে 60। 60 এর 25% মানে কত? 60 এর 25% মানে 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 300 গুণ 20/100, ব্যাস এখান থেকে তোমরা উত্তর পাবে কত? 60। এই 200 কাটবো, এখানে 60 পাবে। ওকে, আর 60 এর 25% মানে কত? 60 গুণ 25/100। দেখো কত সুন্দরভাবে আমরা সমাধান করি। এখানে 4 25 100, আর এই 4 আর 60 কাটো 15 হবে, তাহলে এখানে দেখো 15 হয়ে যাচ্ছে। তাহলে এর সঠিক উত্তর হবে কত? 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। সিদ্ধা হবে সঠিক উত্তর। আমরা 52 দাগের এই প্রশ্ন চলে যাবো। 50টি কমলা লেবুর ক্রয় মূল্য সমান 40টি কমলা লেবুর বিক্রয় মূল্য হয়, কত শতাংশ লাভ হয়? তা এখানে 40টা, মনে করো 50টি কমলা লেবুর ক্রয় মূল্য 50 টাকা। সেই 50 টাকা তোমার ক টাকায় উঠছে? 40টা কমলা লেবু বিক্রি করে। তার মানে 40 টাকায় তোমার 50 টাকা উঠছে, তাহলে ওখানে লাভ হচ্ছে কত? 10 টাকা। তা 40টা লাভ হয়, 40 টাকায় লাভ হয় 10 টাকা। ওকে, 40 টাকায় লাভ হয় 10 টাকা। 1 টাকায় কত?
40টা নিচে চলে আসে, আর 100 টাকায় কত শতকরা লাভ করতে বলেছে, তাই 100টা উপরে দিলাম। তো এই শূন্য আর এই শূন্য কাটলাম, আর এই যে 4 আর এই 100 কাটলাম, 4 2500 করলাম। ওকে, তাহলে 25% কিন্তু লাভ হয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করতে পারবা। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। এটা আমরা 52 পর্যন্ত করলাম, এবার আমরা 53 দাগের অঙ্কে চলে যাবো। তার জন্য আমরা কি করব, একটু নিচের দিকে যাব। আমরা 53-র এই অঙ্কে চলে যাবো। 53-র অঙ্ক কী আছে দেখব। তো দেখো এখানে 53-র অঙ্ক আছে। এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 53-র অঙ্ক আছে। দেখো 3টি অংশের মধ্যে যদি 78 সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে অনুপাত হবে 1:1/3 1/6। তাহলে মাঝের অংশটি নির্ণয় করো। তোমার মাঝের অংশটা তোমাকে নির্ণয় করতে হবে। তো তুমি এটা কিভাবে সহজে সমাধান করবে, মাঝের অংশটা তুমি কিভাবে পাবে? তো এই অঙ্কটা এইভাবে করতে হয়। দেখো সুন্দরভাবে কিন্তু তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ 1:1/3:1/6 আছে 3 জনের মধ্যে। এটাকে আমরা সোজা করে নেব, অর্থাৎ 3 আর 6-এর লসাগু হবে কত? 3 আর 6-এর লসাগু হবে কিন্তু 6। ঠিক আছে, তো তাই 6-এর সাথে 1 গুণ করবো, 6 1 কে 6 হবে। আর মিডলে যে থাকবে তারপরে তার হবে 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 2। সেই 2টা কিন্তু 1-এর সঙ্গে গুণ করলে 2 1 কে 2। তারপর এখানে ইস্টু দেবো। শেষে যে আছে সে 6-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 1। সেই 1টা এই 1-এর সাথে গুণ হয়, তাহলে 1 1 কে 1। তাহলে এই যে প্রথম পাবে 6, দ্বিতীয়জন পাবে 2, তৃতীয়জন পাবে 1। এখন বলছে তাহলে মাঝের অংশটি নির্ণয় করুন। মাঝের অংশটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা 78 দেবো, ইন্টু 2 ওপরে দেবো, আর হচ্ছে কি 2 আর 1 3, 3 আর 6 9 দেবো নিচে। এখন আমরা এখান থেকে খুব সহজে এটাকে 3 3-কে 9 ভাঙবো, আর 3 26 78 করবো। তাহলে 26 দ্বিগুণে কত? 52। 52/3। 52/3 মানে 17/1/3। ওকে, 17/1/3। দেখো এর দেখা হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা চলে যাবো 54 দাগের অঙ্কে। 54 দাগের অঙ্ক কী আছে দেখব। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এ একটি কাজ 1/4 অংশ করে 10 দিনে, বি সেই কাজ করে 1/3 অংশ 20 দিনে। তাহলে দুজনে একত্রে কাজটি সম্পূর্ণ করলে কাজটি কত দিনে শেষ হবে? দেখো 1/4 অংশ যদি 10 দিনে করে, তাহলে বলতে এইভাবে সাজাতে হবে। 1/4 অংশ করে মানে এ 1/4 অংশ কাজ করে 10 দিনে, 1 অংশ কাজ করবে, তাহলে 10 গুণ 4 অর্থাৎ 40 দিনে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার বির ক্ষেত্রে কি হবে? বির ক্ষেত্রে 1/3 অংশ করে 20 দিনে, 1 অংশ করে কত দিনে? 20-কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 60 দিনে। ওকে, তাহলে এ একা একটি কাজ করে 40 দিনে, বি ওই কাজটা করবে 60 দিনে। ঠিক আছে, একা একা করলে। এবার যেহেতু বলেছে এখানে কি উত্তর চেয়েছে তোমার, এখানে কিন্তু তোমার উত্তর চেয়েছে দুজনে যদি একসঙ্গে কাজটা করে তাহলে কাজটি করতে কতদিন সময় লাগবে। দুজনে করলে কি হবে? দুজনে করলে তোমার সূত্র এসে যাবে AB/A+B। ওকে, তাহলে আমরা কি করব? আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। আশা করি বুঝতে পেরেছো। তার মানে কি 40 গুণ 60, আর 40 আর 60 গুণ করলে 100। এই শূন্য আর এই শূন্য কাটবো, এই শূন্য আর এই শূন্য কাটবো, তাহলে আমরা কত পাবো? 4 4 24। ওকে, 24 দিন হবে সঠিক উত্তর। তো এখানে কত সুন্দরভাবে এটা আমরা সহজে সমাধান করলাম, তাই না? খুব সুন্দরভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায় 24 দিন। ওকে, আমরা চলে যাবো 55 দাগের প্রশ্নে। 55 দাগের প্রশ্ন কী আছে দেখবো। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলে দিলাম। এখন 55 দাগের প্রশ্ন আছে। দেখো 55 দাগের প্রশ্ন আছে, একটি লম্ববৃত্তকার চোঙের কেবলমাত্র উচ্চতা 20% বৃদ্ধি হলে আয়তন শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে? এরকম অঙ্ক থাকলে তোমার যে উত্তর চাবে না কেন, এখানে একটি লম্ববৃত্তকার চোঙের ক্ষেত্রে চেয়েছে কেবলমাত্র উচ্চতা 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আয়তনও কিন্তু শতাংশ হিসেবে 20% বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই যে এর দাগ হবে কিন্তু এখানে যে এর দাগ আছে 20%, এই 20% হবে কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 56 দাগের প্রশ্নে চলে যায়। 56-এর প্রশ্ন কী আছে দেখি। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলি। এখন 56-এর প্রশ্ন আমরা এখানে পড়বো। 56-এর প্রশ্ন আছে দেখো, একটি বর্গক্ষেত্রে পরিসীমা 16 মিটার হলে ক্ষেত্রফল কত? কিচ্ছুই না, আমরা এখান থেকে খুব সহজেই সমাধান করতে পারবো। তো এই জায়গাটাই অঙ্কটা করে দিচ্ছি। তার জন্য এই জায়গাটা এগুলো মুছে নিই, একটু মুছে নেওয়ার পরে আমরা ক্যালকুলেশনটা করবো। এই জায়গাটাই করবো, খুব সুন্দরভাবে কিন্তু ক্যালকুলেশনটা দেখতে থাকবে। দেখতে থাকো। আর এডুকেশন স্কুল যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা ফোন করবে 85 3 9 82 506
এই নাম্বারে। আমরা চলে যাব, আমরা অঙ্ক দেখব, আমরা এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করতে পারি তাই দেখব। তা বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে 16 মিটার, ঠিক আছে। বর্গক্ষেত্রের পরিসীমা কত বলেছে? বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে কিন্তু 16 মিটার। তাহলে আমরা যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে 16 মিটার, তাই আমরা কি করব, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু সমান, এটা কিন্তু পরিসীমার সূত্র। 4 ইন্টু একটি বাহু হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে 4 ইন্টু একটি বাহু সমান 16। তাহলে এখান থেকে একটি বাহু সমান কত? একটি বাহু সমান 16/4, ঠিক আছে। তার 4 4 16। এটা কিন্তু তোমার একটি বাহু মানে বর্গক্ষেত্রে একটি বাহুর সূত্র, কিন্তু বর্গক্ষেত্রে একটি বাহুর যদি যদি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বার করতে হয় তাহলে তুমি কি করবে? পরিসীমা বাই 4 করবে, তাহলে কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল। যেই তুমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করলে, অর্থাৎ 16/4 করলে, তখন কি হলো? 4 হলো। আর তুমি ক্ষেত্রফল বার করতে বলেছে, এখানে তোমাকে কি বলেছে? এখানে তোমার উত্তর চেয়েছে কি? উত্তর চেয়েছে এখানে দেখো, এখানে তোমাকে উত্তর চেয়েছে কিন্তু ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল যেহেতু চেয়েছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে মানে তোমার বাহু স্কোয়ার হয়। তাহলে তুমি এখানে কি করবে? তুমি এখানে 4-এর হোল স্কোয়ার করে দেবে, যেহেতু বাহু একটা 4 বেরিয়েছে, 4-এর হোল স্কোয়ার করে দেবে, তাহলে 4 4 16। আশা করি বুঝতে পেরেছো কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করতে পারবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে 16 বর্গমিটার, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 57-এর প্রশ্নে। 57-এর প্রশ্ন কী আছে দেখো, কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 105 টাকা, সরল সুদ 100 টাকা, সুদের হার কত? এরকম থাকলে তুমি কিভাবে সহজে সমাধান করবে? দেখো, একদম চোখ বুজিয়ে সমাধান করবে। সেটা কিভাবে করবে? আমি তার আগে এই জায়গাটা এগুলো মুছে নিই, মুছে তোমাকে এখানে কিন্তু পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করবে আর এডুকেশন স্কুল, তুমি ভাবতে পারবে না। এই যে 2 আছে না, এই যে 2, তোমরা যে এই যে 2 দেখতে পাচ্ছ, এই যে 2, এই 2টা আমরা লিখব, ঠিক আছে। তো এই 2টা কোথায় লিখব? 2টা আমরা এখানে লিখব, ঠিক আছে। এবার আমরা কি করব? এবার আমরা এই যে 105 আছে চক্রবৃদ্ধি সুদ, আর এই যে 100 আছে, আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? 105 থেকে যদি 100 বিয়োগ করো তাহলে তোমার হয়ে যাবে কিন্তু 5। তা সেই 5টা আমরা গুণ করব, ওকে। এবারে যেহেতু তোমাকে বলেছে সুদের হার কত, অর্থাৎ পার্সেন্টেজ বের করতে বলেছে, তাই তুমি এখানে গুণ 100 করবে, ওকে। আর নিচে কত দেবে? নিচে সূত্র দেবে, মানে সূত্রের যে 100, সেই 100টা এখানে নিচে বসাবে, ব্যাস তোমার অঙ্ক খতম। এবারে তুমি কি করবে? এই 100 আর এই 100 কেটে দেবে, দিলে 5 দিনও 10, তাই এখানে তোমার উত্তর হয়ে যাবে কিন্তু কত পার্সেন্ট, মানে সুদের হার কত পার্সেন্টেজ বেড়ে কিন্তু 10%। তো সঠিক উত্তর হবে কিন্তু 10, অর্থাৎ 10%-এর সঠিক উত্তর, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে কিন্তু 10%, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। সুন্দরভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করে আর এডুকেশন স্কুল। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আর আর এডুকেশন স্কুল, যদি তোমাদের কোনো কিছু প্রবলেম থাকে, অঙ্ক সম্বন্ধে কোনো একটা প্রবলেম থাকে, তাহলে অবশ্যই 85 339 82 506 এই নাম্বারে ফোন করো, দেখবে তুমিও পারবে অঙ্কে ভালো নাম্বার পেতে। আমরা 58-এর প্রশ্নে চলে যাব। 58-এর প্রশ্ন কী আছে? 58-এর প্রশ্ন আছে দেখো, সুদের হার 3% বাড়লে 5,000 টাকার 2 বছরের সুদের পার্থক্য কত? কিছুই না, মানে তোমার 5,000 টাকার 2 বছরের সুদটা তোমাকে নির্ণয় করতে হবে, কিছু না। এই 2 বছর আছে না, আর এই 3% আছে, 3 দিনও 6%, ঠিক আছে। তো 6% মানে 5 ছক 30, 300 টাকা হবে। এই দেখো সিদ্ধা হবে সঠিক উত্তর। এই 3 আর 2 গুণ করলে 6%। 6% কথার অর্থ কি? 6% কথার অর্থ হচ্ছে 6/100, ওকে। এবার তুমি এই যে আসল আছে 5,000 টাকা, তুমি 5,000 টাকাকে 6/100 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি কিন্তু এখান থেকে সহজে উত্তর বের করতে পারবে। তাহলে 5 ছক কত? 30, আর 30-এর পাশে এই শূন্যটা বসে গেল 300। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 300, ওকে। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। আর এডুকেশন স্কুল তোমাকে কিন্তু হাত ধরে হাতে কলমে শেখায়, তাই তুমি দেরি না করে অবশ্যই 85 339 82 506 এই নাম্বারে ফোন করো, তুমিও কিন্তু পারবে তোমার মূল লক্ষ্যে পৌঁছে যেতে। আমরা 59 দাগের প্রশ্নে চলে যাব। 59 দাগের প্রশ্ন কী আছে দেখব। দেখো 59 দাগের প্রশ্ন আছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আছে, 59-এর প্রশ্ন। এখানে এক ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়িয়ে বিক্রির সময় 10% ছাড় দেন, এতে শতকরা কত লাভ হয়? শাড়ির ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়াচ্ছে, ঠিক আছে। তো তাহলে কিছুই না, তো 100 টাকার উপরে সে 130 টাকা লিখে রাখছে। এবার যখন সে 10% ছাড় দেবে, তো এই 130 টাকার উপর 10% ছাড় মানে কত? 130 টাকার উপর 10% ছাড় মানে তুমি এরকমভাবে করতে পারো, মানে 10/100 করতে পারো, এখান থেকে এই 13 টাকা ছাড় পাবে। তাহলে 130 থেকে 13 টাকা ছাড় মানে কি? 130 থেকে 13 টাকা ছাড় মানে মানে ওটা 117 টাকায় বিক্রি। তাহলে তুমি কিনেছিলে ক টাকায়? 100 টাকায়।
তাহলে 100 টাকা যদি বিক্রি মানে কেনো, তাহলে বিক্রি করছে 117 টাকা, তার লাভ হয়েছে কত? 17 টাকা। তা কত টাকায় হয়েছে? সেটা 100 টাকায় হয়েছে, তার মানে 17% সঠিক উত্তর। ঠিক আছে, প্রত্যেকে 100 টাকায় 17 টাকা করে লাভ করছো, অর্থাৎ 17% হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার এছাড়াও তুমি এখান থেকে 130 টাকা দাম লিখে রাখে 10%, মানে 130 টাকার 10% মানে 13 টাকা। তাহলে 130 টাকার থেকে 13 টাকা বাদ দিলে থাকবে 117 টাকা। তার মানে 100 টাকায় কিনে 117 টাকায় বিক্রি করেছে, মানে 17% লাভ মুখে মুখে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো 60-এর দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, যদি স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি/ঘন্টা এবং 8 কিমি/ঘন্টা হয়, সকাল 8টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে, ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 45 কিমি দূরত্ব নদীর তীরে দুটি ঘাট থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, তখন কখন তারা মিলিত হবে? তো এটা কিছু না, এটা কিন্তু সহজে তুমি সন্ধান করতে পারবে। আমি এই জায়গাটায় করে দিচ্ছি, তোমরা একটু দেখতে থাকো। তো এই জায়গাটায় দেখো কীভাবে আমরা এটা সমাধান করে দিচ্ছি, একদম সহজে সমাধান করব। এখানে 10 কিমি আর 8 কিমি কত হয়? 18 কিমি। ঠিক আছে, তাহলে 18 কিমি তাদের আপেক্ষিক গতিবেগ, 18 কিমি/আওয়ার হচ্ছে আপেক্ষিক গতিবেগ। মোট যাবে কত কিমি? 45 কিমি। তাহলে 45 কিমি যাবে, তাহলে ক ঘন্টায় যাবে? তাহলে 18 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/18 ঘন্টায়, 45 কিমি যায় মানে 45/18 ঘন্টায়। ওকে, এই আমরা করলাম, ক্যালকুলেশন করলাম। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এটা কী পাবো? 3×15 = 45 পাবো, 15, আর 3×6 = 18 পাবো। আবার এখানে 3 দিনও 6 করতে পারবো, এখানে 3-এ 5 15 করতে পারবো, অর্থাৎ 5/2। 5/2 মানে 2.5 ঘন্টা, 2×1 = 2 ঘন্টা, 2×1 = 2 ঘন্টা মানে কত? 2×1 = 2 ঘন্টা মানে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে সকাল, এখানে তোমাকে বলেছে কি? এখানে তোমাকে বলেছে, দেখো তোমাকে এই জায়গাটায় বলেছে সকাল 8টার সময়, সকাল 8টার সময় নৌকা ছেড়েছে কিন্তু, তাহলে 2 ঘন্টা 30 মিনিট। এই জায়গায় যে 2.5 ঘন্টা আছে, মানে 2 ঘন্টা 30 মিনিট পরে কিন্তু তোমার এক জায়গায় মিলিত হবে। তাহলে 8 আর 2 10, 10টা 30 মিনিটে কিন্তু মিলিত হবে। এইখানে কখন তারা মিলিত হবে? 8 আর 2 10, 10টা 30 মিনিটে মিলিত হবে, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান করা যায়।